হ্যালো এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট নিয়ে বিস্তারিত ডিসকাস করব। আনলাইক রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস হ্যাভ নিউক্লিয়াই অ্যান্ড আদার অর্গানেলস অ্যান্ড দে ল্যাক হিমোগ্লোবিন। দেখা যায় যে রেড ব্লাড সেল বা ডব্লিউবিসি এর মতো এদের কিন্তু আবার হিমোগ্লোবিন নেই, কিন্তু এদের রয়েছে নিউক্লিয়াস এবং আদার্স অর্গানেল সমূহ। একটা সেলের মধ্যে যে সমস্ত অর্গানেল থাকা উচিত সেলকে বাঁচিয়ে রাখার জন্য সেই অর্গানেলস গুলো রয়েছে। White blood cells or leukocytes help defend the body against invasion by pathogens. যে সমস্ত ছোট ছোট কণা অথবা ভাইরাস ব্যাকটেরিয়া তারা আমাদের বডিতে প্রবেশ করে কোনো কাটছাট অথবা অন্য কোনো ব্রুইজের মাধ্যমে, তাদেরকে আমরা বলি প্যাথোজেন। ঠিক আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এদেরকে আমরা বলি প্যাথোজেন। এই প্যাথোজেন সমূহকে এর এগেনস্টে ডিফেন্ড করার জন্য এই হোয়াইট ব্লাড সেলগুলো আমাদের বডিতে সক্রিয় ভূমিকা পালন করে। এন্ড দে রিমুভ টক্সিনস, অর্থাৎ টক্সিক সাবস্টেন্স বা টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো রয়েছে তাদেরকে রিমুভ করে ওয়েস্ট প্রোডাক্ট এন্ড অ্যাবনর্মাল অর ড্যামেজড সেলস। আমাদের বডিতে কিছু ওয়েস্ট প্রোডাক্ট থাকে, সেগুলাকেও তারা রিমুভ করবে, এবং অ্যাবনর্মাল এবং ড্যামেজড সেল যেগুলো রয়েছে এদেরকেও কিন্তু রিমুভ করবে আমাদের বডি থেকে। যদি এটা না করা হয় তাহলে ক্যান্সার তৈরি হবে, তারপরে আমাদের বডিতে আরো ড্যামেজ তৈরি হবে, অর্থাৎ আমাদের নর্মাল যে ফাংশন রয়েছে, বডিলি ফাংশন, সেগুলো কিন্তু জিওপার্টাইজড হবে। এবার আমরা খেয়াল করি যে WBC সার্কুলেশন এন্ড মুভমেন্ট অল ক্যান মাইগ্রেট আউট অফ দ্য ব্লাড স্ট্রিম। এটা দেখা যায় যদিও WBC গুলো আকারে অনেক বড় হয়, তারপরেও দেখা যাবে যে ক্যাপিলারের মাঝখানে যে ইন্টারসেলুলার গ্যাপ রয়েছে সেই গ্যাপ দিয়ে তারা ব্লাড স্ট্রিম থেকে বের হয়ে যেতে পারে, যেখানে সাইট অফ অ্যাকশন, যেখানে অ্যাকশন করতে হবে। অল আর কেপেবল অফ অ্যামিবয়েড মুভমেন্ট। আমরা সকলে জানি অ্যামিবা দেখতে কেমন, মধ্যে ছোট ছোট ক্ষণপথ থাকে, এরকম এরকম ক্ষণপথ থাকে। এগুলা তারা চালনা করার মাধ্যমে কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গাতে তারা মুভমেন্ট করতে পারে। সেম ভাবে আমাদের WBC গুলাও কিন্তু এরকম অ্যামিবয়েড মুভমেন্ট তারা শো করতে পারে। অল আর অ্যাট্রাক্টেড টু স্পেসিফিক কেমিক্যাল স্টিমিউলি। দেখা যাবে কোন একটা জায়গাতে যদি প্যাথোজেনের অ্যাটাক হয়, সেখান থেকে এক ধরনের কেমিক্যাল স্টিমিউলাস নির্গত হবে, যেটার প্রতি তারা অ্যাট্রাক্টেড হবে এবং ওই জায়গাতে যাবে, যে যে সমস্ত প্যাথোজেন্স রয়েছিল তাদেরকে তারা ড্যামেজ করবে, এবং এই কাজটাকে আমরা বলি কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস অর্থাৎ কোন একটা কেমিক্যাল মেসেঞ্জারের প্রতি অ্যাট্রাক্টেড হওয়া, তার দিকে ধাবিত হওয়া, এটাকে আমরা বলি কেমোট্যাক্সিস। এবার আমরা স্পেসিফিক্যালি প্রতিটি WBC নিয়ে ডিসকাস করব। শুরুতেই আমরা দেখব নিউট্রোফিলস। আমাদের বডিতে যত WBC রয়েছে তার প্রায় এককভাবে 50 থেকে 70% হচ্ছে নিউট্রোফিল। তার মানে আমরা যদি 100টা WBC এর কথা বলি, সেখানে 50 থেকে 70টা এককভাবে রয়েছে নিউট্রোফিল, এবং এদের কাজ অনেক বেশি, এই কারণে এরা বেশি সংখ্যক তৈরি হতে হয়। আমাদের ইমিউন সিস্টেমে PMN নামে এক ধরনের সেল রয়েছে, ঠিক আছে, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, PMN, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, এরাই কিন্তু সেই নিউট্রোফিলস। খেয়াল করি, a mature neutrophil has a very dense segmented nucleus with 2 to 5 lobes. এদের একটা পরিণত নিউট্রোফিলের মধ্যে দেখা যাবে যে খুব ঘন একটা নিউক্লিয়াস রয়েছে, যার মধ্যে 2 থেকে 5টা লোব থাকতে পারে। স্পেসিফিক্যালি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা লোব দেখা যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। আচ্ছা, ঠিক এই কারণেই কিন্তু বলা হয় যে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট এমন একটা লিউকোসাইট যার মধ্যে নিউক্লিয়াসে বেশ কয়েকটা মরফ বা কয়েকটা স্ট্রাকচার থাকে। This structure has given neutrophils another name, polymorphonuclear leukocytes or PMNs. Neutrophils are highly mobile. তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে খুবই ইফেক্টিভলি তারা মুভ করতে পারে। Neutrophils are generally the first of the WBC to arrive at the site of an injury. যদি কোথাও ইনজুরি হয়, যদি কোথাও অ্যাটাক হয়, মাইক্রোবিয়াল অ্যাটাক হয়, এই নিউট্রোফিল গুলাই কিন্তু সবার প্রথম যে উপস্থিত হয় তাদের হাই মোবিলিটির কারণে। These are very active cells specialized in attacking and digesting bacteria that have been marked
উইথ অ্যান্টিবডিজ। আমরা জানি যে কোনো প্যাথোজেন আসলেই এটাকে অ্যান্টিবডি দিয়ে মার্ক করতে হবে, অ্যান্টিবডি দিয়ে এটাকে আগে চিহ্নিত করতে হবে। এছাড়া আমাদের আরেক ধরনের মার্কিং প্রোটিনস রয়েছে, মার্কিং এজেন্টস রয়েছে, যারা কিনা এই সমস্ত প্যাথোজেনকে মার্ক করতে পারবে, চিহ্নিত করতে পারবে। তারা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন। এরা কিনা আমাদের লিভার থেকে তৈরি হয়। এই কমপ্লিমেন্ট প্রোটিন গুলা কখনো কখনো তারা নিজেরাই কিন্তু প্যাথোজেনকে ড্যামেজ করে ফেলতে পারে। যেমন এই কখনো কখনো প্যাথোজেনের যে প্লাজমা মেমব্রেন রয়েছে, সেই প্লাজমা মেমব্রেনকে অনেক সময় তারা ফুটা করে দিতে পারে এই কমপ্লিমেন্ট প্রোটিন গুলা। ঠিক আছে, দে আর প্লাজমা প্রোটিনস ইনভলভড ইন টিস্যু ডিফেন্সেস। তার মানে এই মার্কিং এর কাজটা কে করবে? এটা করবে অ্যান্টিবডি অথবা কমপ্লিমেন্ট প্রোটিন। এখন এই কমপ্লিমেন্ট প্রোটিন গুলা যাদেরকে মার্ক করবে তাদেরকে যে নিউট্রোফিল একদম প্রাইমারিলি ডাইজেস্ট করে ফেলবে। এখন আরেকটা কথা বলে রাখা উচিত, যেই সমস্ত ডাব্লিউবিসি এর নামে শেষে ফিল ওয়ার্ডটা আছে, ফিল, তাদের প্রত্যেকের সাইটোপ্লাজমে দেখা যাবে, তাদের প্রত্যেকের সাইটোপ্লাজমে দেখা যাবে যে নানান ধরনের ছোট ছোট গ্র্যানিউলস রয়েছে, গ্র্যানিউলস। এই কারণে তাদের বলা হয় গ্র্যানিউলোসাইট। যেমন আমরা যদি এর আগের ইয়ারতে খেয়াল করি, দেখা যাচ্ছে যে ভেতরে অনেক ছোট 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 গ্র্যানিউলস রয়েছে, যে কারণেই আমরা এদেরকে বলি ফিলস বা ছোট ছোট গ্র্যানিউল সম্পন্ন লিউকোসাইটস। যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই জাতীয় এদেরকে আমরা বলি তারা গ্র্যানিউলোসাইটস। আচ্ছা, আর অ্যাগ্রানিউলোসাইটস হচ্ছে কারা? লিম্ফোসাইট এবং মনোসাইট। তাদের মধ্যে কোনো গ্র্যানিউলস দেখা যায় না। Meanwhile, the vesicle containing the engulfed protein, a pathogen, fuses with lysosome that contain digestive enzymes and small peptides called defensins. আমরা এটা একটু খেয়াল করি যে নিউট্রোফিল গুলা তারা হচ্ছে করে ফেলে, যে সমস্ত প্যাথোজেন রয়েছে তাদেরকে এরা গিলে ফেলে। কিভাবে? যেমন এই যদি হয় একটা নিউট্রোফিল, দেখা যাবে যে এটা এরকম ভ্যাসিকল, তারা ভ্যাসিকলের মাধ্যমে এই প্যাথোজেন গুলাকে এইভাবে তারা গিলে ফেলতেছে। তারপর এটা আস্তে আস্তে কি করবে? সে ভেতরের দিকে নিয়ে যাবে। ভেতরের দিকে নিয়ে গেলে এই যে ভ্যাসিকলটা তৈরি হয়েছে, একটা থলে তৈরি হয়েছে, প্যাথোজেন কন্টেইনিং ভ্যাসিকল। তো এটা দেখা যাবে যে আদার্স যে লাইসোজোম রয়েছে আমাদের সেলে, এটাকে আমরা বলি যে এটা ড্যামেজ করার জন্য দায়ী। লাইসোজোমের মধ্যে নানান ধরনের কেমিক্যালস থাকে, যারা কিনা জায়গা মতে যদি এদেরকে ড্যামেজ করা যায় তাহলে এরা পুরো সেলটাকে ড্যামেজ করে দিবে। দেখা যাবে যে এই লাইসোজোমটাই এটার সাথে ফিউজ করবে, একসাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে এটার ভেতরে যত ছিল, প্যাথোজেন্স ছিল, সবাইকে এটা একদম লাইসিস করে দিবে, ভেঙে দিবে, একদম নষ্ট করে দিবে। হাইড্রোজেন পারঅক্সাইড আছে, নানান ধরনের প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে, তাদেরকে ব্যবহার করে এটাকে নষ্ট করে ফেলবে। তারপর যদি এটা ওয়েস্ট প্রোডাক্ট গুলো যেগুলো থাকে, জাস্ট এদিক দিয়ে এইভাবে তারা বের করে দিবে, এই সাইডে বের করে দিবে। এই হচ্ছে নিউট্রোফিলের কাজ। এবং এর মধ্যে কিছুটা স্মল পেপটাইড থাকে, যাদের নাম আমরা দিয়েছি কি? ডিফেন্সিন। কেন? কারণ ডিফেন্স মেকানিজমে এরা সহায়তা করছে। ডিফেন্সিনস কিল এ ভ্যারাইটি অফ প্যাথোজেন্স ইনক্লুডিং ব্যাকটেরিয়া, ফাঞ্জাই and enveloped viruses by combining to form large channels in their plasma membrane. তাদের প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা লার্জ চ্যানেল তৈরি করে ফেলে, একটা লার্জ পোর তৈরি করে ফেলে, ছিদ্র করে ফেলে, এবং তাদেরকে কি করবে? আলটিমেটলি একদম লাইসিস করে ফেলবে, ভেঙে ফেলবে। তো এই ডিফেন্সিন যে প্রোটিন গুলা রয়েছে এই আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে, তারাই কিন্তু এই কাজগুলা করবে। এবার আসা যাক ইওসিনোফিল। ইওসিনোফিল, এই কালারটা, এই যে নামটা কোত্থেকে আসছে? ইওসিন মিনস রেড, ঠিক আছে? এটার দেখা যাবে যে এই ইওসিন নামক এক ধরনের রেড ডাই আছে, লাল রঙের রঞ্জক আছে, এদের প্রতি এর অ্যাট্রাকশন দেখা যায়। ইওসিনোফিলস আর সো নেমড বিকজ দেয়ার গ্র্যানিউলস, তাদের মধ্যে যে গ্র্যানিউলস গুলো রয়েছে, স্টেইন ডার্কলি উইথ ইওসিন রেড ডাই। Eosinophils, which generally represent 2 to 4% of the circulatory WBC, are similar in size to neutrophils. সাইজে কিন্তু নিউট্রোফিলের সমান, and have typically bilobed, এর মধ্যে জাস্ট bilobed বা two-lobed নিউক্লিয়াস রয়েছে, দুইটা লোবের এই যে নিউক্লিয়াসটা, পুরো নিউক্লিয়াসটা খেয়াল করা যাচ্ছে, এখানে দুইটা লোব রয়েছে, মাঝখানে জাস্ট একটা কানেক্টিং পোর্শন রয়েছে। এই হচ্ছে বাইলোবড নিউক্লিয়াস
ইওসিনোফিলের মধ্যে। এখন ইওসিনোফিল গুলোর কাজ কি? দে এনগাভ অ্যান্টিবডি মার্ক ব্যাকটেরিয়া, সেম কাজ নিউট্রোফিল যেভাবে করে। বাই দ্য ওয়ে, নিউট্রোফিল কিন্তু কোনো ধরনের ডাই বা রঞ্জকের প্রতি অ্যাট্রাক্টেড হয় না, এই কারণে ওটার নাম দিয়ে দেওয়া হয়েছে নিউট্রোফিল। অর্থাৎ ওটা কোনো ধরনের, আমরা যদি বলি রেড ডাই অথবা ব্লু ডাই, তাদের প্রতি সে অ্যাট্রাক্টেড হবে না, তাই সে নিউট্রাল। The engulf antibody-marked bacteria, protozoa, or other cellular debris, যদি সেলুলার কিছু ধ্বংসাবশেষ থাকে, এগুলাকেও তারা খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, অর্থাৎ বডিটাকে প্রোটেক্টেড রাখবে। Their primary mode of attack is the exocytosis of toxic compounds, including nitric oxide and cytotoxic enzymes. This is particularly effective against multicellular parasites such as parasitic roundworms that are too big to engulf. তো দেখা যাবে যে তারা তো অনেক বড়, তাই এদেরকে গিলে ফেলা যাবে না, তাই এদের এক্সোসাইটোসিসের মাধ্যমে কি করবে, তাদের নিজের সেল থেকে তারা কিছু টক্সিক কম্পাউন্ড যেমন নাইট্রিক অক্সাইড এবং সাইটোটক্সিক এনজাইম গুলাকে তারা বের করে দিবে। বের করে কি করবে, এই জাতীয় ওয়ার্ম গুলাকে তারা মারবে। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে, তারা কিন্তু নিজের সেল থেকেই এই জাতীয় ইয়েগুলাকে, যে টক্সিক সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্স গুলাকে তারা রিলিজ করবে, রিলিজ করে এই বড় জাতীয় ইয়েকে তারা ধ্বংস করবে। স্পেশালি আমরা যদি প্যারাসাইটিক যে ওয়ার্ম বা কৃমির যে ইয়ে রয়েছে, তাদের তাদেরকে ধ্বংস করার কাজটা কে করবে? ইওসিনোফিল করবে। তার সেম ওয়েতে ছোট ছোট ব্যাকটেরিয়া, প্রোটোজোয়ার ক্ষেত্রে কাজ করে। আমি আবার একটু বলে দিচ্ছি যে অ্যান্টিবডি মার্কড যে সমস্ত ইয়ে রয়েছে, অ্যান্টিবডি মার্কড ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং সেলুলার ডেব্রি, অর্থাৎ অ্যান্টিবডি তাদেরকে যে মার্কিং করবে যে এদেরকে বডি থেকে বের করে দিতে হবে। এবার আমরা দেখি দে আর সেন্সিটিভ টু সার্কুলেটিং অ্যালার্জেন্স, অ্যালার্জেন ম্যাটেরিয়াল দ্যাট ট্রিগার অ্যালার্জিস। আমরা এটা বলবো যে আমাদের বডির যত ড্যামেজ রয়েছে, যত এজিং প্রসেস রয়েছে, আমাদের বডির সবচেয়ে বড় যে এনিমি সেটা হচ্ছে অ্যালার্জি এবং ইনফ্ল্যামেশন। আমাদেরকে এই অ্যালার্জি এবং ইনফ্ল্যামেশনকে বাধা দিতে হবে, রোধ করতে হবে। এই কাজটাই কিন্তু করবে কি ইওসিনোফিল। দে আর সেন্সিটিভ টু সার্কুলেটরি অ্যালার্জেন্স ম্যাটেরিয়াল দ্যাট ট্রিগার অ্যালার্জিস and are attracted to sites of injury where they release enzymes that reduce inflammation produced by mast cells and neutrophil। তার মানে আমরা বুঝতে পারছি এই মাস্ট সেল থেকে ইনফ্ল্যামেশন ঘটানোর মতো কেমিক্যালস রিলিজ হয়, এবং এই ইওসিনোফিলটা কিন্তু তাদেরকেই কি করে, ইনহিবিট করে, তাদেরকে বাধা দেয়, অর্থাৎ ইনফ্ল্যামেশনটাকে কন্ট্রোল করতে হেল্প করে। ইনফ্ল্যামেশনটা কিন্তু দরকার আছে মাঝে মধ্যে, যদি বাইরে থেকে প্যাথোজেন আসে তাহলে টেম্পারেচার বাড়িয়ে দিতে হবে, বা এখানে কিছু পানির আগমন ঘটাতে হবে, এটাকে আমরা যেটাকে বলি যে ইডেমা, ছোটখাটো লোকাল ইডেমা ঘটাইতে হবে, মানে আয়তনটাকে বাড়াই দিতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে। এটাকে আম, যখন কন্ট্রোল করতে হবে, এই কন্ট্রোল করার কাজটা করবে কে? ইওসিনোফিল। তারপর আমরা চলে আসি বেজোফিলে। এটার কালারটা দেখে আমরা বুঝতে পারছি প্রায় কিছুটা নীল, এই যে গ্র্যানিউলস গুলা রয়েছে, তো এই গ্র্যানিউলস গুলা দেখতে নীলের মতো দেখাচ্ছে। তো মেজারিং 8 to 10 মাইক্রোমিটার ডায়ামিটার, তাদের যে ব্যাস এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটা 8 থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে পড়ে। বেজোফিলস আর স্মলার দ্যান নিউট্রোফিলস অর ইওসিনোফিলস। এই নিউট্রোফিল এবং ইওসিনোফিল থেকে তারা কিছুটা স্মলার। They are also relatively rare. তারা খুবই রেয়ার, অ্যাকাউন্টিং ফর লেস দেন 1% অফ দ্য সার্কুলেটিং ডব্লিউবিসি পপুলেশন। এমনিতেই আমাদের বডিতে ডব্লিউবিসি এর পরিমাণটা কম থাকে। কম থাকার কারণ আছে যে ডব্লিউবিসি কিন্তু খুব ডেঞ্জারাস একটা বিষয়, তারা কিনা ডিফেন্স মেকানিজমে হেল্প করবে। তো দেখা যাবে যে আমাদের দেশের জনসংখ্যা থেকে যদি সেনাবাহিনীর সংখ্যা বেড়ে যায়, তাহলে কিন্তু সেটা আপাতপক্ষে ভালো হবে না বিষয়টা। তো এরকমই ডব্লিউবিসি এর পরিমাণ কম, তাদের মধ্যে জাস্ট লেস দেন 1% হচ্ছে এই বেজোফিল, এরা থাকবে। এই বেজোফিলের কিছু স্পেশাল কাজ থাকে, আমরা খেয়াল করি। বেজোফিলস মাইগ্রেট টু ইনজুরি সাইটস, তো সবাই এই কাজটা করবে 100%, এন্ড ক্রস ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের যে ইন্টারসেলুলার গ্যাপ গুলো রয়েছে তার মধ্য দিয়ে এটা ক্রস করে যাবে টু অ্যাকিউমুলেট ইন দি ড্যামেজড টিস্যু, যেখানে টিস্যু ড্যামেজ হয়েছে সেখানে যে এরা জমা হবে। হোয়ার দে ডিসচার্জ দেয়ার গ্র্যানিউলস ইনটু দি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তাদের এই গ্র্যানিউল গুলাকে
সে ডিসচার্জ করে দিবে, বের করে দিবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, সেলের মাঝখানে যে ফ্লুইড গুলো রয়েছে সেই ফ্লুইডে এদেরকে ডিসচার্জ করবে। দ্য গ্রানিউলস কন্টেইন হিস্টামিন, এটাই কিন্তু ইনফ্লামেশনের জন্য দায়ী। হুইচ ডাইলেটস ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেল গুলাকে যখন ডাইলেট করে দিবে, এটাকে যখন হালকা করে দিবে, তখন এখান থেকে বেশি বেশি পানি বের হয়ে আসবে। অ্যান্ড হ্যাপারিন, একটা কম্পাউন্ড, খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, যেটা কিনা ব্লাড ক্লটিং কে কি করে, বাধা দেয়। অর্থাৎ অনেক ব্লাড যখন ওইখানে যে উপস্থিত হবে, সেখানে যাতে ব্লাড ক্লটিং করতে না পারে, ক্লট করতে না পারে, সেই জন্য এই হ্যাপারিনটাও এরা রিলিজ করে। তো হ্যাপারিন হচ্ছে ওই কেমিক্যাল সাবস্টেন্স যেটা কিনা আমাদের বডিতে ব্লাড ক্লটিং এ বাধা দেয়। কিন্তু যখন আবার এই ব্লাডটা বাহিরে চলে আসবে, তখন কিন্তু হ্যাপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন হ্যাপারিন তার অ্যান্টি ক্লটিং যে ইফেক্ট, সেটা কিন্তু আর শো করতে পারবে না, এবং সেটা দরকার। যখন কেটে যাবে কোথাও, তখন কিন্তু ব্লাডকে ক্লট করতেই হবে। Stimulated basophils release these chemicals into the interstitial fluid to enhance the local inflammation initiated by mast cells. এই মাস্ট সেল গুলাই লোকাল ইনফ্লামেশনকে ঘটায়, এবং তারা কিন্তু কাজটা কিভাবে করবে, এই হিস্টামিন রিলিজ করার মাধ্যমে। আমরা অনেক সময় অ্যালার্জিকে কন্ট্রোল করার জন্য অ্যান্টিহিস্টামিন ড্রাগ খাই, তারা কিন্তু এটাকেই কন্ট্রোল করে থাকবে। Other chemicals released by stimulated basophils attract eosinophils and other basophils to the area. দেখা যাবে ইওসিনোফিল এবং আদার যে সমস্ত বেসোফিল রয়েছে, তাদেরকে অ্যাট্রাক্ট করবে এই সমস্ত কেমিক্যাল কেমোটেক্সিসের মাধ্যমে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের বডিতে সচরাচর ঘটেই যাচ্ছে, এবং আমরা প্রতি মুহূর্তেই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মাইক্রোবস দিয়ে আমরা একদম ঘিরে আছি। তো এদেরকে এনকাউন্টার করার জন্য কিন্তু এই নিউট্রোফিলস, বেসোফিলস, ইওসিনোফিলস, এই জাতীয় ফিলস এবং মনোসাইট, লিম্ফোসাইট, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা এতক্ষণ গ্র্যানিউলোসাইট নিয়ে আলোচনা করলাম, এবার আসবো আমরা অ্যাগ্রানিউলোসাইটস। ঠিক আছে, এই অ্যাগ্রানিউলোসাইটস এরা এদের মধ্যে দেখা যায় যে কোনো গ্র্যানিউলস দেখা যায় না। এই জাতীয় সেলের মধ্যে বা সাইট বা কোষের মধ্যে গ্র্যানিউল দেখা যায় না। এ মিনস নট, দেখা যায় না বলেই এদের নাম অ্যাগ্রানিউলোসাইট। এবং এরা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট। এবং আমাদের বডির যে অর্জিত প্রতিরক্ষা, অ্যাডাপটিভ ইমিউনিটি, এইখানে কিন্তু এই দুইটা সেলের মানে সবচেয়ে বেশি, এবং একমাত্র এই দুইটা সেলেরই ইফেক্ট রয়েছে, প্রভাব রয়েছে। মনোসাইটস আর স্ফেরিক্যাল সেলস, আমরা শুরুতে মনোসাইট নিয়ে আলোচনা করি। এই মনোসাইট গুলো হচ্ছে এক ধরনের স্ফেরিক্যাল সেলস দ্যাট মে এক্সিড 15 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। জাস্ট 15 মাইক্রোমিটারকে জাস্ট ক্রস করতে পারে, অর্থাৎ এটা অত বেশি বড় না, জাস্ট আরবিসি এর একটু বেশি। আরবিসি যেখানে ছিল 8 থেকে 9 বা 8 থেকে 10, ম্যাক্সিমাম ইয়েটা ছিল 10, তো সেখানে এটা হচ্ছে 15, অর্থাৎ প্রায় টুয়াইস। Monocytes normally account 2 to 8% of the circulatory WBC. An individual monocyte is transported in the bloodstream, remaining in circulation for only about 24 hours before entering peripheral tissues to become a tissue macrophage. তাহলে আমাদের বুঝতে হবে ম্যাক্রোফেজ সেলগুলা কোত্থেকে তৈরি হয়। এটা হচ্ছে অনেক বড় সেল, যারা কিনা ফেজ বা গিলে খাওয়ার জন্য স্পেশালাইজড। এই ম্যাক্রোফেজ সেলগুলা কিন্তু এই মনোসাইট থেকে তৈরি হয়, অর্থাৎ তারা যখন ব্লাড স্ট্রিমে রিলিজ হয়, তারা ম্যাক্সিমাম 24 আওয়ার্স এই ব্লাড স্ট্রিমে থাকতে পারে। তারপর তারা পেরিফেরাল টিস্যুতে চলে যাবে, যেখানে যে অ্যাটাকটা হবে, এবং সেইখানে এটা টিস্যু ম্যাক্রোফেজে কনভার্ট হবে, এবং যত প্যাথোজেন রয়েছে তাদেরকে জাস্ট সে গোগ্রাসেই গিলতে থাকবে। এক একটা ম্যাক্রোফেজ প্রায় হাজার হাজার এরকম প্যাথোজেন্সকে তারা একাই গিলে ফেলতে পারে। গিলে ফেলার পর তারা নিজেরাই নষ্ট হয়ে যাবে। Macrophages are aggressive phagocytes. তারা খুবই aggressive phagocytes and engulf, তারা গিলে ফেলে debris and pathogens. While phagocytically active, যখন তারা phagocytically active হয়, they release chemicals that attract and stimulate neutrophils, monocytes and other phagocytic cells. তার মানে প্রত্যেকেই কিন্তু নিজের কাজটাও করবে, প্লাস এমন কিছু কেমিক্যালসকে রিলিজ করবে যারা কিনা অন্য কাউকে ডেকে আনবে তার কাজকে হেল্প করার জন্য। নিউট্রোফিল, মনোসাইট এবং আদার যে সমস্ত ফ্যাগোসাইটিক সেল রয়েছে, তাদেরকেও কিন্তু অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসবে।
Active macrophages also secrete substances that draw fibroblasts into the region. The fibroblasts then begin producing scar tissues which will wall off the injured area. এবার আমরা আসি সর্বশেষ WBC lymphocytes. Typical lymphocytes are slightly larger than the RBC. RBC থেকে slightly larger and lack abundant deeply stained granules. এখানে কোনো ধরনের খুব বেশি গ্র্যানিউল থাকে না. In blood smears, lymphocytes typically have a large round nucleus surrounded by a thin cytoplasm. এটা কিন্তু অনেক বড় একটা নিউক্লিয়াস রয়েছে, খুবই বড় একটা নিউক্লিয়াস রয়েছে এই লিম্ফোসাইটের, এবং এইখান থেকেই আমরা দেখতে পারবো যে আমাদের সবচেয়ে ইফেক্টিভ যে আমাদের বডি ডিফেন্স মেকানিজম অ্যান্টিবডি, সেগুলো কিন্তু তৈরি হয়। এবং অ্যান্টিবডি তৈরি করার জন্য কিন্তু অনেক বেশি ডিএনএ থেকে সিগন্যাল লাগবে, ঠিক আছে, নানা ধরনের সিগন্যাল দিয়ে কিন্তু অ্যান্টিবডি প্রোটিন গুলা তৈরি হবে। সেই জন্যই কিন্তু নিউক্লিয়াসটা অনেক বড়, এর মধ্যে অনেক ডেটা স্টোরড অবস্থায় থাকতে হবে। Large round nucleus surrounded by a thin cytoplasm. Lymphocytes account for 20 to 30% of the circulatory WBC population. এই জিনিসগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটা আইডিয়া নেওয়া যে কোনটা কম আছে কোনটা বেশি আছে। আমরা জানি ইওসিনোফিল অনেক কম আছে, নিউট্রোফিল আবার বেশি আছে, অনেক বেশি 50 to 70%, আবার লিম্ফোসাইট 20 to 30%, এবং মনোসাইট তারা জাস্ট 2 to 8%। এরকম কে কম বেশি আছে এটার একটা স্লাইড ধারণা নেওয়াটাই আমাদের উদ্দেশ্য, পুরোপুরি মুখস্থ করা উদ্দেশ্য আমাদের নয়। এখন লিম্ফোসাইট গুলা, at any moment most of our body's lymphocytes are in other connective tissues and in organs of the lymphatic system. আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম, আমাদের যে লসিকা তন্ত্র রয়েছে, সেই লসিকা তন্ত্রের মধ্যেই কিন্তু তারা অবস্থান করে, এবং আদার্স কানেকটিভ টিস্যু যেগুলো রয়েছে সেখানে লিম্ফোসাইট গুলো নর্মালি অবস্থান করে। The circulating blood contains 3 functional classes of lymphocytes. অর্থাৎ লিম্ফোসাইটকে আমরা 3টা কার্যকরী শ্রেণীতে ভাগ করব, which cannot be distinguished with a light microscope. তাদেরকে লাইট মাইক্রোস্কোপ বা আমরা যে নর্মালি আমাদের ল্যাবে, কলেজের ল্যাবে যে সমস্ত মাইক্রোস্কোপ ব্যবহার করি এগুলা দিয়ে এদেরকে ডিস্টিংগুইশ করা যায় না। তো এরা হচ্ছে টি সেল, বি সেল এবং এনকে সেল। টি সেল, বি সেল, এনকে সেল, তারা আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে ওয়ান অফ দ্য মোস্ট প্রিডমিনেন্ট রুল তারা অ্যাপ্লাই করে। এবার আমরা একটু দেখে নিই টি সেল, এরা কি? টি লিম্ফোসাইটস। তারা কি কাজ করে? দে আর রেসপন্সিবল ফর সেল মিডিয়েটেড ইমিউনিটি। তারা সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য তারা দায়ী, এ স্পেসিফিক ডিফেন্স মেকানিজম এগেইনস্ট ইনভেডিং ফরেন সেলস এন্ড ফর দি কোঅর্ডিনেশন অফ দ্য ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্সটাকে তারা কোঅর্ডিনেট করবে। মেইনলি তারা ম্যাচিউরড হয় আমাদের থাইমাস গ্ল্যান্ডে। থাইমাস গ্ল্যান্ডে ম্যাচিউর হওয়ার কারণেই মেইনলি এদের নাম হয়ে গেছে টি সেল। এরপর আসে বি সেল। এখানকার সেলগুলো আমাদের বোন মেরুতে তারা ম্যাচিউর হয় এবং কার্যকর হয়, এই কারণে এদের নাম হচ্ছে বি সেল। এবং দে আর রেসপন্সিবল ফর হিউমারাল ইমিউনিটি, অর্থাৎ আমাদের যে প্লাজমা সেল, আমাদের যে প্লাজমাতে যে ইমিউনিটিটা গ্রো করতে আমরা দেখি, হিউমার মিনস প্লাজমা, ঠিক আছে, আমাদের যে বডি ফ্লুইড রয়েছে সেটা। এই বডি ফ্লুইডের মধ্যে এই জাতীয় ইমিউনিটির যে কম্পোনেন্ট গুলা পাওয়া যায়, বি সেলের যে অ্যান্টিবডি গুলা পাওয়া যায়। A specific defense mechanism that involves the production of antibodies. তার মানে হিউমারাল ইমিউনিটিতে কে হেল্প করে থাকে? বি সেল, যারা কিনা বোন মেরুতে তারা কি হয়? ম্যাচিউরড হয়, এই কারণেই এদের নাম বি সেলস। These antibodies are distributed by blood, lymph and interstitial fluid and are capable of attacking foreign antigens throughout the body. আমরা অলরেডি যেহেতু কোভিড চলছে তাই অ্যান্টিবডি নিয়ে অনেক ভালোই ধারণা আমাদের আছে যে কিভাবে অ্যান্টিবডি গুলা কাজ করে। নর্মালি অ্যান্টিবডি গুলাই কিন্তু থার্ড ডিফেন্স মেকানিজম হিসেবে আমাদের কাজ করে থাকবে। অ্যাক্টিভেটেড বি সেলস ডিফারেন্সিয়েট ইনটু প্লাজমা সেলস। অ্যাক্টিভেটেড বি সেল কি করবে? প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট করবে, অনেক বেশি 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 সেলে ডিফারেন্সিয়েট হবে। এর মধ্যে কিছু দেখা যাবে যে অ্যান্টিবডি সিক্রেট করবে, আর কিছু মেমোরি সেল হিসেবে থেকে যাবে। ইন ফিউচারে যদি কেউ আবারও সেম প্যাথোজেন নিয়ে আসে বা সেম প্যাথোজেন যদি প্রবেশ করে, এই মেমোরি সেলগুলো এমন একটা রেসপন্স শো করবে যেটা কিনা একদম খুব রোবাস্ট একটা রেসপন্স দেখা যাবে, অল্প সময়ের মধ্যেই সবগুলা প্যাথোজেনকে কিল করে ফেলতে পারবে। এটা নিয়ে আমরা ইমিউনিটিতে খুব বিস্তারিতভাবে ডিসকাস করব। সেই পর্যন্ত সবাই যেন আমাদের চ্যানেলের সাথেই থাকে। ন্যাচারাল কিলার সেলস আর রেসপন্সিবল ফর ইমিউন সার্ভেইলেন্স। তারা সার্ভেইলেন্সের কাজ করবে, তারা একটু দেখভাল করবে। দ্য ডিটেকশন অ্যান্ড সাবসিকুয়েন্ট ডিস্ট্রাকশন অফ অ্যাবনর্মাল সেলস।
এই হচ্ছে আমাদের WBC এর কাজ। এখন আমরা নেক্সট লেকচারে প্লেটলেটস নিয়ে আলোচনা করব, কিভাবে তারা ব্লাড ক্লটিং করে, তাদের কাজগুলা কি কি, ডেঙ্গুতে কেন প্লেটলেট কমে যায়, কিভাবে বাড়ানো যায়, এই বিষয়গুলো আমরা একটু ফার্দার আলোচনায় নিয়ে আসবো। টিল দেন, ওয়েলকাম টু দিস অ্যামেজিং চ্যানেল, স্টে উইথ আস।